ইরানের হামলার ভয়াবহতা নাকি আমেরিকা আগে উপলব্ধি করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের দাবিতে একটি ভুয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় এসেছে। ওদিকে উত্তর কোরিয়া নাকি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ঘিরে এমন গুজবে প্রায় 5 লাখেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। শুধু তাই না, একটি কমেডি ফিল্মের দৃশ্যকে চালিয়ে দেওয়া হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের দাবিতে। দর্শক, চলুন শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। চলমান ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দাবিতে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, ইরান এভাবে পাল্টা হামলা শুরু করবে ভাবতে পারিনি। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি। ট্রাম্পের কোনো অফিসিয়াল প্ল্যাটফর্ম বা নির্ভরযোগ্য সূত্রেও এ ধরনের বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। মূলত একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে দাবিটি ছড়িয়েছে। ওদিকে ইসরায়েলের শহর তেল আবিবের একটি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেল, ভিডিওটি সাম্প্রতিক কোনো হামলার নয়। এটি 2025 সালে আর্জেন্টিনার একটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও। আবার ইরানের রকেট হামলায় ইসরায়েলিদের আতঙ্কিত হওয়ার দৃশ্যের দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা যায়, ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। এটি ইয়েমেনের এয়ার রেইড সাইরেন শিরোনামের একটি কমেডি চলচ্চিত্রের অংশবিশেষ। গুজব এখানেই শেষ নয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নামে ইরান চাইলে আমরা ইসরায়েলের বিপক্ষে ক্ষেপণাস্ত্র সরবরাহ করব, এমন একটি ভুয়া মন্তব্য নাগরিক টিভি সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রায় 10,000-এরও বেশি অ্যাকাউন্ট থেকে দাবিটি ছড়িয়ে পড়ে। পাশাপাশি প্রায় 5 লক্ষেরও অধিক মানুষ এতে প্রতিক্রিয়া জানায়। কিন্তু এমন কোনো মন্তব্য করেননি কিম জং উন। মূলত একটি অনির্ভরযোগ্য এক্স অ্যাকাউন্ট থেকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল, আন্তর্জাতিক ইস্যুতে সবচাইতে বেশি অপতথ্য ছড়িয়েছে। এর মধ্যে অধিকাংশ গুজবই ইরান ইসরায়েল ইস্যুতে। ফেসবুক স্ক্রল করলে প্রতি মিনিটেই যেন অন্তত একটি করে বিভ্রান্তিকর কিংবা মিথ্যা তথ্য চোখে পড়ছে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, 71। আমরা দেখে নিলাম এবং একটা ধারণা পেয়ে গেলাম যে কি ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে, এবং ধারাবাহিকভাবে আমরা সেগুলো ফ্যাক্ট চেক করার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন জাপান থেকে এআই অ্যান্ড সাস্টেইনেবল ডেমোক্রেসি নিয়ে যিনি গবেষণা করছেন, মাফি ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে। মাফি ইসলাম, আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাক্ট স্ক্যানারে। আমরা মূল আলাপে যাওয়ার আগে এই প্রতিবেদন দেখতে গিয়ে যেটা আসলে সবচেয়ে বেশি চোখে পড়লো সেটা নিয়ে একটু আপনার মতামত জানতে চাই। মানে এখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়ের একটা বড় উৎস হচ্ছে স্যাটায়ার পেজ। তারা আমাদের মতো বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ডগুলো একেবারে এআই দিয়ে ক্লোন করে, নকল করে, একটু ফন্টটাকে বদলে দিয়ে, নামটাকে পরিবর্তন করে দিয়ে এমনভাবে গুজবটা ছড়াচ্ছে, দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে সেটা সত্যি মনে করছেন, যদিও তারা মজা করার উদ্দেশ্যে গুজবটা ছড়াচ্ছে। এটা কতটা প্রভাব ফেলছে আসলে দেশে? ধন্যবাদ রাকিব হাসান। অবশ্যই এটার একটি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে দেশে, এবং এটা সারা বিশ্বেই কিন্তু একটি কমন একটি ফেনোমেনা। এবং এআই জেনারেটেড যে ফেক ইনফরমেশন, মিস ইনফরমেশন এবং যেই ফেব্রিকেটেড কন্টেন্টগুলো আছে, সেগুলো আসলে অনেক বেশি দ্রুত ছড়াচ্ছে, কারণ মুহূর্তে এগুলোকে জেনারেট করা যাচ্ছে। যে কারণে এটার যে প্রতিরোধ করার যে ব্যবস্থাগুলো রয়েছে, সেইগুলো আসলে এত দ্রুত কার্যকর করা যাচ্ছে না যত দ্রুত এই এআই জেনারেটেড কন্টেন্টগুলো ছড়িয়ে যাচ্ছে। এবং এর ফলে নানান ধরনের সমস্যা হতে পারে। এখন কন্টেন্টের ধরন অনুযায়ী পলিটিক্যাল সমস্যা তৈরি হতে পারে, বিভিন্ন ধরনের। আমরা বাংলাদেশে দেখেছি তথাকথিত মব জাস্টিস হয়েছে এই ধরনের কন্টেন্টের বিরূপ প্রভাবে। সুতরাং আমরা নিজেরাই কিন্তু সাক্ষী। গত কয়েক বছর বাংলাদেশে এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটেছে, যে এআই জেনারেটেড কন্টেন্ট, ফেব্রিকেটেড কন্টেন্ট গুলোর এই নেগেটিভ প্রভাবগুলো।
মানে এখানে দুর্বলতার জায়গাটা আসলে কোথায় দেখছেন? মানে আমরা আসলে ফেব্রিকেটেড কন্টেন্টগুলোকে আসলে আলাদা করতে পারছি না সেটা, নাকি আমাদের মধ্যে সচেতনতার একটা অভাব আছে সেটা, নাকি আমাদের রাষ্ট্রীয় কাঠামো থেকে আলাদা কোনো নজরদারি বা উদ্যোগ নেওয়া হয়নি সেটা? কোনটাকে সবচেয়ে বেশি দুর্বলতা মনে হচ্ছে আসলে? সবচেয়ে বেশি দুর্বলতা আপনি শেষে যে পয়েন্টে বললেন যে রাষ্ট্রীয় কাঠামোগত দুর্বলতা এবং নীতিগত দুর্বলতা। আমি এখানে এটা এই কারণে বলছি যে আপনি অন্যান্য দেশগুলোর কথা যদি আমি বলি, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো, তাদের কিন্তু বিশেষ ধরনের পলিসি আছে এই ধরনের কন্টেন্ট, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেব্রিকেটেড ইনফরমেশন এবং এআই জেনারেটেড ফেক ইনফরমেশন গুলো ছড়ালে, যেই মাধ্যমে ছড়ালে, সেটা ফেসবুক হোক, এক্স হ্যান্ডেল হোক, যে ধরনের সোশ্যাল মিডিয়াতে এটা ছড়ানো হবে, সেই মিডিয়া থেকে 24 ঘন্টার মধ্যে এই কন্টেন্ট যদি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো না সরায়, তাহলে তাদেরকে লম্বা এক জরিমানা গুনতে হবে। যেমন জার্মানিতে কিন্তু এই রুল, তাদের নেটওয়ার্ক এনফোর্সমেন্ট আইন আছে, অ্যাক্ট আছে। এই অ্যাক্টে বলা আছে যে 24 ঘন্টার মধ্যে যদি কেউ, ফর এক্সাম্পল, ফেসবুকে কোনো ধরনের ফেক ইনফরমেশন ডিটেক্ট করা হয় এবং সেটা যদি ফেসবুক কর্তৃপক্ষ 24 ঘন্টার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সেটা না সরিয়ে দেয়, তাহলে তাদেরকে অনেক বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। বাংলাদেশে এই ধরনের পলিসি বা নেগোসিয়েশন হয় কিনা এবং হলে কতটা ফলপ্রসূ হচ্ছে সেটা আসলে ভাববার বিষয়। এবং এখানে দুটো বিষয় যদি একটু যুক্ত করেন, মানে প্রথমত হচ্ছে আমাদের এখানে যে পরিমাণ ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার কনজিউমাররা আছেন, তারা বলা হয় যে এটা আসলে অনেক বেশি বাড়ছে এবং পৃথিবীর উচ্চ পর্যায়ের দেশগুলোর তালিকার মধ্যে আসলে আমাদের এই কনজিউমারের নাম্বারটা থাকবে। আপনি পেশাগত দায়িত্বে এবং পড়াশোনার কাজে ঠিক এই মুহূর্তে জাপানে আছেন, যদিও আপনি থাকেন জার্মানিতে, এবং বেশ কয়েকটি দেশে আসলে আপনার গবেষণার কাজে আপনি ঘুরেছেন। তারা আসলে কিভাবে সামাল দেয়? মানে আমরা আমাদের একটা নিয়ম তৈরি করার ক্ষেত্রে কোনগুলো বাধা আসলে দেখছি যেটা আসলে এখন পর্যন্ত আমরা ওভারকাম করতে পারছি না? দারুণ প্রশ্ন রাকিব। প্রথম যে পয়েন্টটি আপনি বললেন যে বাংলাদেশে মানে একটি দেশ, অন্যতম একটি দেশ যেটা শীর্ষ তালিকায় আছে যারা এই ফেক নিউজ বা এআই জেনারেটেড যে কন্টেন্ট গুলো আছে সেটার ভুক্তভোগী, সেক্ষেত্রে একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা এবং ফেসবুক ব্যবহারকারী সংখ্যার দিক থেকে কিন্তু বাংলাদেশ অনেক বেশি এগিয়ে। এবং আরেকটি ব্যাপার কিন্তু এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমাদের গবেষণাগুলোতে দেখা যায় যে ফেক ইনফরমেশন কিন্তু রিয়েল ইনফরমেশনের চাইতে অনেক বেশি, মানে 6 গুণ বেশি দ্রুত ছড়িয়ে যায়। হ্যাঁ, তো কারণ এটার অন্যতম বড় কারণ হচ্ছে অ্যালগোরিদমিক সিস্টেমটা এরকম, যেটা সেন্সেশনাল যে কন্টেন্ট গুলো আছে বা ইমোশনাল কন্টেন্ট গুলো আছে সেগুলোকে বেশি রিওয়ার্ড করে, প্রমোট করে, যে কারণে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এটা একটা কারণ যেটা যারা ফ্যাক্ট চেকার তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের কাছে সম্ভবপর হয়ে ওঠে না সবগুলো কন্টেন্টকে যাচাই করা একই সময়ের মধ্যে। ওই যাচাই করার সময়টাতে দেখা যাচ্ছে আরো মানে একাধিক কন্টেন্ট আরো পোস্ট হয়ে যাচ্ছে। এবং উন্নত বিশ্বের যে দেশগুলো কথা আমি এর আগে মেনশন করলাম, জার্মানি, সুইডেন, এই দেশগুলোতে কিন্তু প্রথমত জার্মানির কথা আবারও আমি রিপিট করি, তারা তাদের একটি অ্যাক্ট আছে, নেটওয়ার্ক এনফোর্সমেন্ট অ্যাক্ট, যার আওতায় তারা ফেসবুক বা এক্স হ্যান্ডেল সহ যত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আছে অপারেট করছে জার্মানিতে, তাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবল রাখছে। তাদের সাথে নেগোসিয়েশনটা এরকম হয়েছে, কন্ট্রাক্টটা এরকম হয়েছে যে তোমার এখানে যদি কোনো ধরনের ফেক নিউজ বা এই ধরনের কন্টেন্ট ডিটেক্ট হয় এবং সেটা যদি তুমি 24 আওয়ার্সের মধ্যে রিমুভ না করো, তাহলে এটা আসলে বিভিন্ন সময়ে আপনাদের মতো যারা আছেন, যারা গবেষণা করছেন দীর্ঘদিন ধরে, তারা এই রেফারেন্সটা আমাদেরকে দেন যে উন্নত বিশ্ব আসলে কিভাবে কাঠ গড়ায় এই সোশ্যাল মিডিয়াকে দাঁড় করায়। কিন্তু বারবারই আসলে এই দুর্বলতায় গিয়ে থামতে হয় আমাদের, যে আমাদের এখানে এমন কোনো আইন নেই, আইন থাকলে আসলে প্রয়োগ করার মতো সেরকম দক্ষ জায়গাটা আমরা বিগত সময় দেখিনি। আমি বিরতিতে যাব, একটা প্রশ্ন করে রাখতে চাই, মানে আমাদের এখানে পাঠ্যক্রমের মধ্যে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং নিয়ে পড়াশোনা হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অপতথ্য দূর করার জন্য আলাদা করে কোনো পড়াশোনা হচ্ছে না, ফলে প্রাতিষ্ঠানিকভাবে কোনো ফ্যাক্ট চেকার গড়ে উঠছে না। এই জায়গাটা কতটা ভোগাবে আমাদের, একটু পরামর্শ জানবো ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন ফ্যাক্ট নিউজ স্ক্যানারে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি জনাব মাহফিজুল। আপনি খুব চমৎকার করে আসলে বিষয়গুলো ব্যাখ্যা করছিলেন এবং একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে, পাঠ্যসূচিতে আসলে ফ্যাক্ট চেকিং বিষয়টা
জুড়ে দেওয়া কতটা জরুরি বলে মনে করেন? কারণ যে সমস্ত ফ্যাক্ট চেক নিয়ে আপনার সামনে আমরা হাজির হয়েছি, বেশিরভাগই রিউমার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ, বুম বাংলাদেশ, এগুলোর মধ্যে আমরা ঘোরাফেরা করছি। তার মানে নতুন করে বড় কোনো প্রতিষ্ঠান আসলে গড়ে উঠছে না। কি বলবেন? বড় কোনো প্রতিষ্ঠান গড়ে উঠছে না, এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। আমি যে দেশগুলোর রেফারেন্স গুলো দিলাম, প্রত্যেকটি দেশ ফ্যাক্ট চেকার যে অর্গানাইজেশন গুলো আছে, ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন, তাদেরকে প্রমোট করছে এবং তাদেরকে ফান্ডিং করছে। তাদেরকে প্রপার ফান্ড করার মাধ্যমে এই ফ্যাক্ট চেকিং যে অর্গানাইজেশন গুলো আছে তাদেরকে শক্তিশালী করছে। এবং যে কারণে এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বা প্রোপাগান্ডা, প্যারোডি আমরা যাই বলি না কেন, এগুলো প্রতিরোধে তারা অনেক বেশি সফল, তাদের সফলতার হার অনেক বেশি। এবং আমাদের দেশে মিডিয়া লিটারেসি পরিমাণটাই কিন্তু অনেক বেশি কম। বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠানের গবেষণায় আমরা দেখেছি, বেসরকারি একটি প্রতিষ্ঠানের গবেষণায় বছর খানেক আগে, আমার ঠিক মনে নেই প্রতিষ্ঠানটির নাম, আমি হয়তো বা পরে জানাতে পারবো আপনাকে, সেটা অনেক বেশি, 30%-এরও কম, যদ্দূর আমার মনে পড়ে, যে বাংলাদেশি মিডিয়া লিটারেসি কম, মানে বুঝতে পারছি। আসলে মানে অনেক দুর্বলতা জায়গা আছে এবং সরকারের পৃষ্ঠপোষকতা অনেক বড় একটা বিষয়, এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে সিরিয়াসনেস থাকাটাও খুব জরুরি। ধরুন এই সমস্ত বিষয়গুলো এখন নেই, কিন্তু তারপর আমরা পরিস্থিতি সামাল দিতে চাই। সাধারণ মানুষ হিসেবে তাহলে আমার কি করণীয়? আপনি যে সমস্ত দেশের রেফারেন্স দিলেন, সেই সমস্ত নাগরিকদের সচেতনতার জায়গাটাকে যদি আপনি একটা উদাহরণ হিসেবে বলতে পারেন ছোট করে। আমার মনে হয় যে এখানে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এই ব্যাপারগুলো বেসিক পার্থক্যগুলো প্রথমে জানা দরকার। যেমন মিসইনফরমেশন মানে হচ্ছে যে আমি কোনো একটি ইনফরমেশনকে সত্য বলে মনে করলাম, ভুল করে, আমি জানি না সত্য বা মিথ্যা, না জেনে আমি সেটাকে শেয়ার করে ফেললাম এবং সত্য বলে মেনে নিলাম, বিশ্বাস করলাম এবং আমি সেটাকে স্প্রেড করার চেষ্টা করলাম আরেকবার। এটা হচ্ছে মিসইনফরমেশন। আমার ইন্টেনশন খারাপ না, আমার কোনো ইন্টেনশন নাই, আমি এটা সত্য মেনেছি, তাই আমি এটা শেয়ার করেছি। আর ডিসইনফরমেশন হচ্ছে আপনি ডেলিবারেটলি যখন কোনো কিছু একটি ভুল অপতথ্য আপনি শেয়ার করবেন কোন উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে, সেটা প্রোপাগান্ডা হতে পারে, রাজনৈতিক কোনো ফায়দা হাসিলের জন্য আপনি করতে পারেন। এই ধরনের যে তথ্যগুলো আমরা শেয়ার করি বা করেন যারা, আসলে সেগুলোকে আমরা ডিসইনফরমেশন বলতে পারি। সেটার উদ্দেশ্য আবার আমরা মেজার করতে পারি না। আবার প্রোপাগান্ডা বা প্যারোডি, আপনি জানেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টেলিভিশনের নামের আদলে কিছু প্যারোডিক্যাল কিছু নাম আছে। আনোয়ার টিভি আপনি জানেন, যমুনা টিভি, গজব টিভি, শুনতে খুবই ফানি মনে হতে পারে, বাট এগুলোর ইম্প্যাক্ট কিন্তু খুব বাজে এবং এগুলোর ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট, এবং মানুষ কিন্তু বিশ্বাস করে টু সাম এক্সটেন্ট। আপনি যদি ফ্যাক্ট চেক করতে গিয়ে সেটা দেখি। আমরা আপাতত জনাব আফিস ইসলাম এখানেই থামি এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আমরা এখান থেকে আবারও আলাপ করা শুরু করবো, কারণ সচেতনতার জন্য আসলে বারবার একই তথ্য প্রকাশ করার কোনো বিকল্প নেই, কারণ এটাই আপাতত হচ্ছে একটা বড় হাতিয়ার হতে পারে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ এআই এবং সাস্টেনেবল ডেমোক্রেসির গবেষক মাহফি ইসলাম, জাপান থেকে যুক্ত হয়েছিলেন এবং তার দিক থেকে পরামর্শগুলো আমরা জানছিলাম। এবং এই ছিল ফ্যাক্ট চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারের। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, এই ঠিকানায়। ফেসবুকেও যুক্ত হতে পারেন, Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করে বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।